আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্বের পরবর্তী যে ভার্বের গুলা ব্যবহারগুলা সেগুলা কিভাবে হয় এবং কি প্রয়োজন সেগুলা। যেমন ভার্ব দুই প্রকার, নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন ফাইনাইট ভার্ব, ফিনিট ভার্ব, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল এবং অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্ব দুই ভাগে ভাগ করা হয়েছে, যদিও এটা তিনটা ফর্ম আমি এর আগের ক্লাসে বলেছি, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পারসিবল, প্রিপিসি ফর্ম। এক কথায় ভার্বের 1, ভার্বের 2 এবং ভার্বের 3rd ফর্ম। কিন্তু আজকে একটু ভিন্নভাবে যাচ্ছি। এই যাওয়ার মূল কারণ হলো ভার্বের যে আমরা সূক্ষ্ম কিছু আলোচনাগুলো সেগুলো করার চেষ্টা করব। যেমন ট্রানজিটিভ ভার্ব। ভার্ব দুই, প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব এটা শুনতে অনেক সময় একটু এদিক সেদিক মনে হতে পারে, কিন্তু ব্যাখ্যা করলে সকর্ম, এটার নামটা হলো কি? সকর্ম। এখন এই কর্ম বলতে কোনো কাজকর্মকে বোঝানো হচ্ছে না, অকর্ম। এখানে বলা হচ্ছে আমি যে এই ট্রানজিটিভ ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো রেগুলার, ইরেগুলার। রেগুলার, ইরেগুলার। তো রেগুলার বলতে এখানে আসলে বলা হচ্ছে উইক ভার্বকে বোঝানো হয়। যে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আমরা শিখেছি, যে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব কি? স্ট্রং ভার্ব, উইক ভার্ব। রেগুলার বলতে বোঝানো হয় উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব হলো ইরেগুলার বা স্ট্রং ভার্ব। তো আমরা আলোচনা করব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কিন্তু এটা দেখিয়ে যাচ্ছি আর কি। যে এই রেগুলার বলতে যে ভার্বগুলা থার্ড ফর্ম করার জন্য শেষে শুধু ইডি এবং টি যোগ করতে হয় সেগুলাকে, যেমন প্লে, প্লেইড, প্লেইড। এই শেষে ইডি যুক্ত ভার্বগুলা করে যেমন থার্ড ফর্ম করা হয়, এগুলাকে উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলে। আর যেটা শেষে ভিতরে ভাওয়াল পরিবর্তন করতে হয় সেটাকে বলা হয় যেমন ইট, অ্যাট, ইটেন। এটাকে বলা হয় স্ট্রং ভার্ব বা উইক ভার্ব। তো আমি আজকে দেখাবো যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এবং ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এর প্রয়োজনটা কেন, এটা আমি বলার চেষ্টা করব। ট্রানজিটিভ মানে হলো সকর্ম, আর ইনট্রানজিটিভ হলো অকর্ম। এখন এই সকর্ম এবং অকর্ম বলতে আমরা কি বুঝি? এই কর্মটাকে, বাংলার কর্মটাকে ইংলিশে বলা হয় অবজেক্ট। বাংলার কর্মটাকে ইংলিশে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। যেমন যে বাক্যের মধ্যে অবজেক্ট আছে সেই বাক্যটাকে সকর্ম বলা হয়, আর যে বাক্যের মধ্যে অবজেক্ট নাই সেটাকে অকর্ম বলা হয়। এখন আমরা সেন্টেন্সের গঠনের মধ্যে লিখবো এভাবে, এটা আমি মুছে নিচ্ছি পুরোভাবে, আমার তো মনে থাকবে। সবাই দেখার চেষ্টা করেন এবং একটু মনোযোগী হলে আশা করি যে অনেক জিনিসগুলো পরবর্তীতে আমরা অনেক সময় ভয়েস চেঞ্জ করতে যাই, এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়। যেমন আমরা আগে সেন্টেন্সের গঠন লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট শুধু লিখেছি, কিন্তু আজকে অবজেক্ট লেখা যাবে না, আরো কিছু লিখতে হবে সাথে। অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন।
এক্সটেনশন, কমপ্লিমেন্ট, অবজেক্ট, এই তিনটাই লিখলাম কেন? এই তিনটা যার যে সেন্টেন্সের মধ্যে শুধু অবজেক্ট আছে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, এবং যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নাই সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। বললাম যে না, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আবার বললাম যে হি সে নিয়মিত স্কুলে যায়, হি গোস টু স্কুল রেগুলারলি, গোস টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। এখন আমার কথাটা হলো, এই বাক্যগুলোর মধ্যে সবগুলাই কি ট্রানজিটিভ ভার্ব হবে, সবগুলাই কি ইনট্রানজিটিভ ভার্ব হবে কিনা? কারণ সবগুলোর মধ্যে প্রিন্সিপাল ভার্ব আছে। যেমন একই বাক্য দিয়ে যদি আমরা দিতে চাই তাহলে দিতে পারতাম, তবে আমি এখানে একটু ভিন্নভাবে যাচ্ছি যে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু আসলে এগুলো সবগুলাই অবজেক্ট না, শুধুমাত্র একটি অবজেক্ট এখানে অবজেক্ট। কেন অবজেক্ট? অবজেক্টের শর্ত তিনটি। ওয়ার্ডটি অবশ্যই নাউন প্রনাউন হতে হবে, এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, এবং সাবজেক্ট হতে ভিন্ন হবে, তবেই সেটা অবজেক্ট হবে। তাহলে এখানে আমরা প্রমাণ করি কমপ্লিমেন্টের ধারাটা কি। কমপ্লিমেন্টটা হলো যে যাহা সাবজেক্ট তাহাই অবজেক্ট। এখানে দেখেন হি ব্যক্তিটাই গুড স্টুডেন্টস, তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের যে মিল, সে কারণে এটার নাম হয়ে গেছে কমপ্লিমেন্ট। কি হয়ে গেল? কমপ্লিমেন্ট হয়ে গেছে। কিন্তু যেটা মানে সাবজেক্ট থেকে ভিন্ন, আবার অবজেক্টও না। কেন অবজেক্ট না? ভার্বকে প্রশ্ন করবো আমরা, যে তিনটা শর্তের একটা শর্ত না মিলে তাহলে সেটা অবজেক্ট না। যে নাউন প্রনাউন হতে হবে এবং সাবজেক্ট থেকে ভিন্ন হতে হবে, দুইটাই মিলছে, নাউনও এবং সাবজেক্ট হতে ভিন্ন হয়েছে, কিন্তু ভার্বকে প্রশ্ন করেন কি যায় কাকে যায়, মিলে না, এই জন্য এটা অবজেক্ট না, এটাকে বাকি অংশ বলা হয়, এক্সটেনশন বলা হয়। তাহলে যেটা অবজেক্ট না এবং কমপ্লিমেন্ট না সেটাই বাকি অংশ বা এক্সটেনশন। এখন কথাটা হলো যে সেন্টেন্সের মধ্যে যে ভার্বের অবজেক্ট আসে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, এবং ইটটা এখানে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ইজ এবং গোজ এটা ট্রানজিটিভ ভার্ব নয়, এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা কেন এই জিনিসটা জানালাম, যে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাই অবশ্যই ভয়েস চেঞ্জ করতে হলে ট্রানজিটিভ ভার্ব যুক্ত ভয়েস চেঞ্জ করতে হবে। মানে যে সেন্টেন্সটা আমরা ভয়েস চেঞ্জ করব সেটা আমরা সাধারণত যদি অবজেক্ট না থাকে, ট্রানজিটিভ ভার্ব না হয়, তবে আমরা সেটার ভয়েস চেঞ্জ করতে পারবো না। যদিও ভিন্ন ভিন্ন নিয়মে করা যায়, কিন্তু সেটা মানে সাধারণ জন্য না। আমি যদি সহজ না পারি তাহলে কি বিশাল কিছু পারবো না। আপনারা জানেন যে এই জিনিস আমি এই ক্লাসগুলা যে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাচ্ছি, এটার নাম যে দিয়েছি চ্যানেলটা, যে জিরো টু ইনফিনিটি। কেন জিরো থেকে? মানে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার বিশালতা থাকতে পারে, কিন্তু আমরা শুরু করছি জিরো থেকে, মানে শূন্য থেকে, এবং আমরা বিশালতায় পৌঁছানোর চেষ্টা করব। আই ট্রাই টু মাই ল্যাঙ্গুয়েজ টু বি মেক আন্ডারস্ট্যান্ড ইউ লট অফ থিংস, মানে জিরো টু ইনফিনিটি, মানে আমি এই সহজ সহজ জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করতেছি, যে আমাদের কোথায় কোন সমস্যার কারণে আমরা বুঝতে পারি না। আমরা সরাসরি ভয়েস চেঞ্জে যাই, দেখা যায় যে অনেকগুলো বাইক গুলো একজন আইনা হুট করে সামনে দেয় যে হি ইজ এ স্টুডেন্ট, এটা ভয়েস চেঞ্জ করো, হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা ভয়েস চেঞ্জ করো। তো আমি তো জানি না এটা ভয়েস চেঞ্জ হচ্ছে না, কারণ অবজেক্ট বারবি পাচ্ছি না মিলিয়ে। তো এই জন্য আমাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো জিনিস শিখার আগে কেন হচ্ছে না সেই জিনিসটা আমরা ঘুরে থেকে, মানে শুরু থেকে জানার চেষ্টা করব। তো আজকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আমি আশা করি বুঝাতে পারছি। তাহলে এই দুইটা ভার্ব হলো ইনট্রানজিটিভ এবং এইটা হলো ট্রানজিটিভ ভার্ব। যে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব অবশ্যই ট্রানজিটিভ ভার্ব আছে কিনা বা ওই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে কিনা আমরা ফলো করব। আবার এই অবজেক্টের তিনটা শর্ত আমি বলে দিচ্ছি। অবজেক্টটা অবশ্যই নাউন প্রনাউন হবে, এবং অবজেক্টটি সাবজেক্ট থেকে ভিন্ন হবে, এবং অবজেক্টকে ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। যদি উত্তর আসে তাহলে আমরা সেখানে কি করব? অবশ্যই এই
উত্তর পেলে আমরা সেটাকে ট্রানজিটিভ বা অবজেক্ট হিসেবে মনে করব। এজন্য ট্রানজিটিভ শব্দের অর্থ বলছি সকর্ম। এখানে এই অবজেক্টটার কারণে সকর্ম বলা হইতেছে। আর অকর্ম বলতে নেগেটিভ না, এখানে যেটার অবজেক্ট নাই কিন্তু কমপ্লিমেন্ট আছে বা এক্সটেনশন আছে, সেটাকে আমরা অকর্ম হিসেবে ইনট্রানজিটিভ হিসেবে গণ্য করে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।